দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা ঐতিহ্যবাহী বিয়ানীবাজার উপজেলার সেনগ্রামে। এবং সেনগ্রাম থেকে আপনাদেরকে আমরা একটি মন্দির দেখাচ্ছি, প্রাচীন, প্রায় 300 বছর পূর্বে এই মন্দিরটি এখানে স্থাপন হয়। এই মন্দিরের পিছনের যে গল্প আছে সেই গল্প আজকে আপনাদেরকে শোনাবো। এবং যিনি আমাদেরকে এই গল্প শোনাবেন তিনি হচ্ছেন সিলেটের ইতিহাস গবেষক আসিফ আজহার। আমরা উনার কাছ থেকে আজকে এই মন্দিরের পিছনের গল্প শুনবো। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বিয়ানীবাজার উপজেলার সেনগ্রাম থেকে আপনাদেরকে প্রাচীন একটি মন্দির দেখাচ্ছি এবং এই মন্দিরের পুরো গল্প আমরা শুনবো। এখানে বট গাছের শেকড়ের মধ্যে লুকিয়ে আছে প্রায় 300 বছরের পুরানো একটা মন্দির। এই মন্দিরটা নির্মাণ করেছিলেন জৈন্তিয়ার রাজা জয়নারায়ণ আনুমানিক 1720 সালের দিকে। এই মন্দিরটা জৈন্তিয়া রাজ্যের বাইরে, নদীর ওই পাশে হচ্ছে জৈন্তিয়া রাজ্য, আর নদীর এই পাশে ছিল এটা হচ্ছে মুঘল সাম্রাজ্য বা মুগলান যেটা বলা হয়। তো নদীর এই পাশে এসে রাজা এখানে একটা মন্দির নির্মাণ করেছিলেন। এর পেছনে অনেক কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমরা জানবো একটু পরে। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই মন্দিরের কি অবস্থা। এখানে এই যে স্থাপনাটা, এটা এটা দেখেই মনে হচ্ছে এটা শত শত বছরের পুরানো একটা দেয়াল। সেই যে 300 বছর আগের যে মন্দির, সেই মন্দিরের দেয়ালের একাংশ এখানে। ওই পাশেও দেয়াল আছে, এই পাশেও দেয়াল আছে, এবং পুরো স্থাপনাটাই আসলে বট গাছের শেকড়ের মধ্যে এটা চলে গেছে। এখানে বট গাছ বড় হতে হতে পুরো মন্দিরটাকে বট গাছের যে শেকড় সেটাকে পেঁচিয়ে ফেলেছে। তো এটা শেকড় না, আসলে ঝুড়ি, বটগাছের ঝুড়ি বলা যায়। বটগাছের ঝুড়ি এবং শেকড় দুইটাই মন্দিরটাকে পেঁচিয়ে ফেলেছে। এবং এই বটগাছের ঝুড়ি এবং শেকড়ের মধ্যেই লুকিয়ে আছে 300 বছর আগের অত্যন্ত চমৎকার ইতিহাস। এবং এই ইতিহাসটা শুধু জৈন্তিয়া রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা যে প্রাচীন গৌড় রাজ্য সিলেটের, সেই গৌড় রাজ্যের ইতিহাসের সাথে এটা সংযুক্ত। একই সাথে এটা জৈন্তিয়া রাজ্যের ইতিহাসের সাথে সংযুক্ত, এবং একই সাথে এটা মুগলান বা মুঘল অঞ্চলের ইতিহাসের সাথে এটা সম্পৃক্ত। তো আমরা দেখলাম যে এখানে মন্দিরের কি অবস্থা। এটা নদী গর্ভে বিলীন হওয়ার পথে সুরমা নদীর ঠিক যে সুরমা নদীর তীরে এই মন্দিরটা নির্মাণ হয়েছে। তো নদীর এত কাছে আসলে মন্দির নির্মাণ হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এই মন্দিরের যে ইতিহাস, সেই ইতিহাস থেকেই জানা যায় যে এটা এখানে কেন ঠিক নদীর পাশে, একেবারেই নদীর পানির ঠিক কাছেই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। এই যে দেয়ালটা, এটা প্রায় 300 বছরের পুরানো। তো নদীর ঠিক পাশে এখানে মন্দির নির্মিত হওয়ার পেছনের যে গল্পটা, এটা স্থানীয় মানুষের কাছ থেকে গল্পটা জানা যায় যে এখানে একজন হিন্দু সন্ন্যাসী ছিলেন, ওনার নাম ছিল আগম বাগিস। এবং সেই আগম বাগিস উনি, উনার একটা গরু ছিল, সেই গরুটা হচ্ছে সেই জৈন্তিয়া অঞ্চলে সেটা ঘাস খাওয়ার জন্য এটা প্রতিদিন যেত জৈন্তিয়ার হাওর অঞ্চলে। সেই হাওর অঞ্চলে তিনি একটা শিবশিলার সন্ধান পেয়েছিলেন এবং সেটাকে তিনি এখানে নিয়ে এসেছিলেন। এখানে নিয়ে আসার পরে তিনি এই শিবশিলাটাকে তিনি ঠিক এই জায়গায় রেখে তিনি নদীতে যখন স্নান করছিলেন, আহ, তখন একটা অলৌকিক ব্যাপার ঘটে যে তিনি যখন স্নান করে ফিরে আসলেন তখন সেই শিলাটাকে তিনি এখান থেকে আর তুলতে পারেননি। এটা এখানে এটা স্থায়ী হয়ে যায়। এবং এই যে একটা অলৌকিক ঘটনা বা যেটা আসলে চারদিকে ছড়িয়ে পড়ে, তখন এটা জৈন্তার রাজার কানেও যায় যে এখানে একটা শিবশিলা এরকম পাওয়া গেছে, যেটা আসলে একজন হিন্দু, একজন সন্ন্যাসী, তিনি এটার সন্ধান পেয়েছিলেন জৈন্তিয়ার বড় হাওর অঞ্চলে। এবং সেখান থেকে সেটা নিয়ে আসার পরে নদীর তীরে এটা রাখার পরে সেটাকে আর স্থানান্তরিত করা যায়নি। তখন জৈন্তিয়ার রাজা জয়নারায়ণ, তার শাসনকাল ছিল 1708 সাল থেকে 1731 সাল পর্যন্ত তিনি জৈন্তিয়ার রাজা ছিলেন। আমরা ধরে নিতে পারি যে আর মাঝামাঝি সময়ে গড় হিসাবে এই ঘটনাটা হয়েছিল। তো তখন জৈন্তিয়ার রাজা এখানে আসলেন এবং তিনি এসে নির্দেশ দিলেন যে এই শিবশিলাটাকে এখান থেকে তুলে তিনি জৈন্তিয়ার রাজধানী জয়ন্তীপুরে নিয়ে যাবেন। সেটা তার ইচ্ছা ছিল, কিন্তু রাজার সাথে যেসব লোকজন ছিল তারা এটাকে স্থানান্তরিত করতে পারেনি। তো এটা দেখে রাজা তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই শিলাটা এই স্থানেই থাকুক এবং এখানে একটা মন্দির নির্মাণ হোক। তখন রাজা এই মন্দিরটা নির্মাণ করে দিয়েছিলেন। আর এই অঞ্চলটাকে তিনি তার রাজ্যের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করে নেন। তখন আসলে এই অঞ্চলটা ছিল তখন যে মুর্শিদাবাদ কেন্দ্রিক যে মোগল অঞ্চল, যেটা আসলে আহ, স্বাধীন বাংলা ছিল। তো সেই স্বাধীন বাংলার আহ, অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চলটা। আর ওই পাশে, নদীর ওই পাশে ছিল জৈন্তা রাজ্য। ওই পাশ থেকে হচ্ছে যে মেঘালয় পর্যন্ত জৈন্তা রাজ্য বিস্তৃত ছিল। তো রাজা তখন কি করলেন, তিনি তখন এই যে বাংলা অঞ্চল যেটা,
বা বাংলা, এই যে স্বাধীন যে বাংলা, সেই স্বাধীন বাংলা অনেকটা দুর্বল অবস্থায় ছিল। তখন মুর্শিদ কুলি খাঁ তিনি এটা দিল্লি থেকে আলাদা হয়ে এটা স্বাধীন বাংলা তিনি সূচনা করেছিলেন। তখন একটা দুর্বল অবস্থা চলছিল। তো এই কারণে রাজা সেই দুর্বলতার সুযোগে এই যে চারখাই পরগনা, যেটা মোগলান, এটা বাংলার অধীনস্থ অঞ্চল ছিল, মোগলান অঞ্চল, এই চারখাই পরগনাটাকে সাময়িকভাবে এটা তিনি তার রাজ্যের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন জৈন্তিয়ার রাজা জয়নারায়ণ। আমরা ধরে নিতে পারি তার শাসনকালের মাঝামাঝি সময়ে গড় হিসেবে এই ঘটনাটা ঘটেছিল। তো এখানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে, যে একই সাথে এখানে একটা মন্দির, সেই সাথে এটা রাজা এখানে এসেছিলেন, তিনি নির্মাণ করেছিলেন এবং এই অঞ্চলটাকেও তিনি তার রাজ্যের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। পরবর্তীতে যখন নবাব আলীবর্দী খাঁ বাংলা বিহার উড়িষ্যার নবাব হলেন, তখন তার ভাতিজা ছিলেন ঢাকার শাসনকর্তা, তিনি জৈন্তিয়ার রাজা তখন বড় গোসাই ছিলেন, বড় গোসাইয়ের কাছ থেকে এই অঞ্চল এবং ঢাকা দক্ষিণ অঞ্চল, এই দুইটা অঞ্চলকে তিনি আবার মুক্ত করেছিলেন, সেটা নিজের রাজ্যের মধ্যে তিনি নিয়ে গিয়েছিলেন। তখন জৈন্তা মোগলানের মধ্যে একটা সন্ধি হয়েছিল। তো এই হচ্ছে এই মন্দির এবং জৈন্তা রাজ্য এবং মোগলান সব মিলিয়ে একটা চমৎকার। সর্বশেষ যে তথ্যটা এই মন্দিরের সাথে একটা জড়িত একটা তথ্য আছে, এটা হচ্ছে এখানে যে শিবশিলা দাবি করা হয় যে আগমবাগীশ তিনি যে শিবশিলার সন্ধান পেয়েছিলেন, সেটা একসময় সিলেটের যে গৌড় রাজ্য ছিল সেই গৌড় রাজ্যে সেটার উপাসনা করা হতো। এটা পরবর্তীতে সেই গৌড় রাজ্য থেকে এটা জৈন্তার বড় হাওর অঞ্চলে এটা ব্রাহ্মণরা নিয়ে এসেছিলেন। তারপরে শত শত বছর চলে যায়, সেখানে একটা জায়গায় এটা হাওরের মধ্যে একটা বিচ্ছিন্ন জায়গা এটা ছিল, এবং সেখান থেকে আগমবাগীশ আনুমানিক 1720 সালের কাছাকাছি সময়ে তিনি এই শিলাটা এখানে নিয়ে এসেছিলেন। এটা হচ্ছে প্রচলিত বিশ্বাস যে সেই গৌড় রাজ্যের যে হাটকেশ্বর শিব, সেই হাটকেশ্বর শিবই হচ্ছে এই মন্দিরের যে শিলা, সেই শিলা হচ্ছে সেই প্রায় 700-800 বছর আগের যে গৌড় রাজ্যের হাটকেশ্বর শিব ছিল, সেই শিব এবং এই মন্দিরের যে শিলা সেটা একই জিনিস, এটাই হচ্ছে প্রচলিত বিশ্বাস। তো এই সব কিছু মিলিয়ে আসলে একটা প্রাচীন ইতিহাস এবং প্রাচীন যুগের যে কথা, এই মন্দির দেখলে সেই প্রাচীন যুগের কথাই মনে পড়ে। এই ধরনের প্রাচীন স্থাপনা আসলে খুবই কম, তো যদি এই মন্দিরটাকে আসলে রক্ষা করা যায় তাহলে এটা প্রাচীন ইতিহাসের নিদর্শন হিসেবে, একটা চমৎকার নিদর্শন হিসেবে, একটা পুরাকীর্তি হিসেবে এই মন্দিরটা টিকে থাকবে। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।